আচ্ছা, তাবাসসুম চৌধুরী তো জানি এ সেকশন। আচ্ছা, আজকে আমি তাহলে ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাস করেছিল নয় ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান। আমার পদবি হলো সহযোগী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আচ্ছা, তোমরা প্রথমেই তোমাদের বইয়ের পরিচিতি সম্পর্কে একটু বলে দিই। তোমরা যে বইটা ফলো করবা সেটা হলো জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী, ডক্টর মোহাম্মদ আবুল হাসান। আমরা সাধারণত ইনার বই এবং ম্যাক্সিমাম বাংলাদেশে এই বইটাই বেশি ফলো করে। এছাড়াও আরো একটা সাপোর্টিং বই কিনে রাখতে পারো যাদের সামর্থ্য আছে। সেটা হলো কাজল ব্রাদার্সের বিলকিস বানু, মাজেদা বেগম, মোহাম্মদ নাদির হোসেন, মোট 5 জন রাইটার এটা লিখেছে। বিলকিস বানু আমাদের সিটি কলেজেরই টিচার। হ্যাঁ, ইনার বইটাও কিনে রাখতে পারো। হ্যাঁ, অথবা আব্দুল আলিম স্যার আছে, আব্দুল আলিম স্যারের প্রথম পত্র বইটা কিনতে পারো। হ্যাঁ, আবুল হাসান কিনবাই, এর সাথে সাপোর্টিং বই কাজল ব্রাদার্স কিনতে পারো, অথবা এই মুবিন পাবলিকেশনের আব্দুল আলিম স্যারের বইটা কিনতে পারো। আর গাজী আজমল স্যারের যে গাজী পাবলিশার্স বই আছে এটা না কিনলেও হবে। প্র্যাকটিক্যাল বই এটা গাজী পাবলিশার্স কিনতে পারো, অথবা প্র্যাকটিক্যাল বই না কিনলেও হয়। থিওরি বইয়েই সাধারণত প্র্যাকটিক্যালে সবকিছু দেওয়া থাকে। আচ্ছা, আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে একটু জেনে নিই। জীববিজ্ঞান প্রথম পত্রে মোট 12টা চ্যাপ্টার আছে বা অধ্যায় আছে। তো এই প্রথম পত্র মানে ফার্স্ট ইয়ারে শুধু প্রথম পত্রই পড়ানো হয় সিটি কলেজে। এই প্রথম পত্রে মোট 2টা সেমিস্টার হয়। প্রথম সেমিস্টার হলো অর্ধেক বই, সেকেন্ড সেমিস্টার বাকি অর্ধেক বই। প্রথম সেমিস্টারে যে অধ্যায়গুলো আছে সেটা কোষ ও কোষের গঠন, কোষ বিভাজন, কোষ রসায়ন, অণুজীব, উদ্ভিদ প্রজনন, জীব প্রযুক্তি। ডান সাইডে চ্যাপ্টারের নামগুলো দেওয়া আছে। দ্বিতীয় সেমিস্টারে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজ, আবৃতবীজ উদ্ভিদ, টিস্যুতন্ত্র, উদ্ভিদ সারিতত্ত্ব, জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। তো আমরা এখন প্রথম সেমিস্টার শুরু করছি। প্রথম সেমিস্টারের আমাদের প্রথম অধ্যায় হবে কোষ এবং কোষের গঠন। আচ্ছা, জীববিজ্ঞান প্রথম পত্রের সিলেবাস সেটা হলো ব্যবহারিক পরীক্ষা। ঢাকা সিটি কলেজের জন্য, অন্যান্য কলেজেও প্রায় একই হবে। যেগুলো ব্যবহারিক পরীক্ষার জন্য পড়তে হবে, এটা হলো মাইটোসিসের 5টা ধাপ আছে, সেটা পড়বা। ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ, নমুনা পর্যবেক্ষণ, ইউলোচিক্স এটা একটা শৈবাল, এর দৈহিক গঠন। অ্যাগারিকাস এটা একটা ছত্রাক, এর ফ্রুট বডি পর্যবেক্ষণ। টেরিস মানে তোমরা নাম শুনেছ ফার্ন, ফার্নের স্পোরোফাইটিক দশা, ফার্নের প্রোথালাস, সোরাসের গঠন পর্যবেক্ষণ। সাইকাস, সাইকাসের মাইক্রোস্পোরোফিল ও মেগাস্পোরোফিল পর্যবেক্ষণ। মালবেসি গোত্র শনাক্তকরণ, মালবেসি গোত্র হলো তোমরা নাম শুনেছ জবা ফুল, এই জবা ফুলের গোত্র শনাক্তকরণ করতে হবে। 7 নম্বর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডের অপরিহার্যতার পরীক্ষা। 8 নম্বর অবাধ শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের নির্গমন পরীক্ষা। 9 একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠন পর্যবেক্ষণ, পত্ররন্ধ্রের গঠন পর্যবেক্ষণ। আমরা প্রথমে জেনে নিই যে কোষ ও কোষের প্রকারভেদ। আমরা কোষ কাকে বলি এটা আগে জেনে নিই। তোমরা সবাই জানো যে জীবদেহের গঠন ও কাজের একককে কি বলা হয়? কোষ। হ্যাঁ, ওটাই বলা হয়েছে এখানে, জাস্ট বিজ্ঞানীর নাম আমরা বলেছি। সোয়ানসন এন্ড ওয়েবস্টার এর মতে জীবনের ভৌত সত্তার মূল একককে কোষ বলে। আর ডি রবার্টিসের মতে জীবদেহের গাঠনিক জৈবনিক কার্যনির্বাহী একককে কোষ বলে। এটা হলো কোষ, কোষের সংজ্ঞা। আর এটা হচ্ছে সেল থিওরি বা কোষ তত্ত্ব কাকে বলে। 1838-39 সালে স্লেইডেন ও থিওডর সোয়ান এবং পরে 1855 সালে ভার্চু কোষ তত্ত্ব প্রদান করেন। জীবদেহের গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক, এটা একটা বৈশিষ্ট্য।
তারপর এই অংশটি অর্ধবৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত থাকবে। পূর্বতম কোষ হতে নতুন কোষের সৃষ্টি হয়। প্রোটোপ্লাজম জাতীয় পদার্থ দ্বারা গঠিত হতে হবে। স্বপ্রজননক্ষম। তাহলে কোষতত্ত্বের মোট 5টা বৈশিষ্ট্য আছে। এই 5টা বৈশিষ্ট্য দিলে আমরা কোষতত্ত্ব সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এখন আমরা যাব হলো কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। একটা হলো প্রোক্যারিওটিক কোষ আর একটা হলো ইউক্যারিওটিক কোষ। বা প্রোক্যারিওটিক কোষ আমরা বলবো প্রাককেন্দ্রিক কোষ, আর ইউক্যারিওটিক কোষ হলো সুকেন্দ্রিক কোষ। প্রোক্যারিওটিক কোষ যেসব কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস এমনকি আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, সেসব কোষকে প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। যদি আমরা বলছি যে আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু আদি কোষে একটা কিন্তু অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুর নাম কিন্তু রাইবোজোম। হ্যাঁ, এখানে কোনো প্রাকৃতিক কোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি। হ্যাঁ, যেহেতু একটি মাত্র অঙ্গাণু থাকে, এই জন্য আমরা এখানে সাধারণত বলতে পারি আবরণ বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, এবং সেই রাইবোজোমটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। উল্লেখ্য, জগৎ মনেরার সকল সদস্যই প্রোক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষ যেসব কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকে এবং আবরণী বেষ্টিত বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান থাকে, সেসব কোষকে প্রকৃত কোষ বলা হয়। শৈবাল, ছত্রাক, উদ্ভিদ ও প্রাণীদেহের কোষগুলো ইউক্যারিওটিক কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষ বলতে আমরা বুঝবো যে সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষই হলো ইউক্যারিওটিক কোষ। সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায়? নিউক্লিয়াসের 4টে অংশ আছে। একটা হলো নিউক্লিয়ার আবরণী, একটা নিউক্লিওপ্লাজম, আর একটা হলো নিউক্লিওলাস, হ্যাঁ, আর একটা হলো ক্রোমাটিন তন্তু। তাহলে এই 4টে অংশ যার থাকবে তাকে আমরা বলবো প্রকৃত নিউক্লিয়াস, হ্যাঁ, বা ইউক্যারিওটিক। অনেক সময় প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে তুলনা আসে। তো আমাদের যদি তুলনার বিষয়গুলো আমরা মনে রাখতে পারি, তাহলে পার্থক্যগুলো সহজেই মনে রাখতে পারবো। যেমন প্রোক্যারিওটিকে আমরা জানি নিউক্লিয়ার মেমব্রেন নাই, হ্যাঁ, আর ইউক্যারিওটিক কোষে আছে। সুগঠিত নিউক্লিয়াস প্রোক্যারিওটিক কোষে নেই, ইউক্যারিওটিক কোষে আছে। ডিএনএ, প্রোক্যারিওটিক কোষের ডিএনএ বৃত্তাকার, ইউক্যারিওটিক কোষের ডিএনএ সূত্রাকার। সাইটোপ্লাজমিক অঙ্গাণু আমরা আগে বললাম যে শুধু রাইবোজোম, আর ইউক্যারিওটিক কোষে রাইবোজোম সহ সব কোষীয় অঙ্গাণু বিদ্যমান। রাইবোজোমের ধরন 70S। এস মানে হলো ভেদভার একক, হ্যাঁ, ভেদভার একক। এস মানে হলো ভেদভার একক। হ্যাঁ, বিজ্ঞানীর নামে প্রথম অক্ষরটা হলো এস, এই জন্য এস দেওয়া হয়েছে 70S। হ্যাঁ, ভেদভার একক জিনিসটা কি আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব। ইউক্যারিওটিক কোষ 80S এবং 70S দুটোই আছে। তাহলে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষে শুধু এক ধরনের রাইবোজোম আছে 70S, আর ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে দুই ধরনের রাইবোজোমে আছে। একটা হলো 80S রাইবোজোম, এটা সাইটোপ্লাজমে থাকবে, আর ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া এগুলো হলো ইউক্যারিওটিক কোষের অঙ্গাণু। এই অঙ্গাণুর ভিতরে যে রাইবোজোম গুলো আছে সেগুলো 70S রাইবোজোম। কোষ বিভাজন হলো প্রোক্যারিওটিক কোষে অ্যামাইটোসিস, আর ইউক্যারিওটিক কোষে হবে মাইটোসিস ও মায়োসিস। শ্বসন, প্রোক্যারিওটিক কোষে অবাধ শ্বসন ঘটে, ইউক্যারিওটিক কোষে সবাধ শ্বসন ঘটে। তোমরা কি জানো যে অবাধ শ্বসন কোন ধরনের পরিবেশে হয়ে থাকে? কেউ কি বলতে পারবা অবাধ শ্বসন কোন ধরনের পরিবেশে ঘটে? কারো জানা আছে? এনিওয়ান? অবাধ শ্বসন কোন ধরনের পরিবেশে ঘটে? অক্সিজেনের অনুপস্থিতিতে। অক্সিজেনের অনুপস্থিতিতে, ঠিক আছে, গুড। তাহলে ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটিক কোষে কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। উইদাউট অক্সিজেন
এরা শ্বসন ক্রিয়া চালাতে পারে। আর ইউক্যারিওটিক কোষে অবশ্যই অক্সিজেনের উপস্থিতিতে পরিবেশের মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে সমাশ্বসন ঘটে থাকে। তাহলে এই গেল হলো প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের পার্থক্য। আমরা এবার আরেকটা প্রকার ভেদে যাব, সেটা হলো ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষ দুই প্রকার, হ্যাপ্লয়েড কোষ ও ডিপ্লয়েড কোষ। হ্যাঁ, তোমরা যতদিন জীববিজ্ঞান প্রথম পত্র পড়বা, এই হ্যাপ্লয়েড কোষ আর ডিপ্লয়েড কোষ এটা সম্পর্কে অনেকেই বুঝো না, বা একটু অনেকের কাছে মনে হয় যে খুব সহজ জিনিসটা, অনেকের কাছে মনে হয় যে কঠিন। হ্যাঁ, হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষটা এটা খুব ভালোভাবে মনে রাখবা। যেসব কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। যেসব কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। উদাহরণ শুক্রাণু ও ডিম্বাণু ইত্যাদি। হ্যাঁ, এখানে আমি একটা ইসের মাধ্যমে বুঝাইছি। এখানে একটু খেয়াল করো যে মানুষের হ্যাপ্লয়েড কোষকে সাধারণত এন দ্বারা সূচিত করা হয়। এন, তাহলে এন মানেই বোঝানো হয়েছে এক সেট ক্রোমোজোম। মানুষের হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোম আছে, ক্লিয়ার, বা এন সংখ্যক ক্রোমোজোম আছে। মানুষের হ্যাপ্লয়েড কোষগুলোর নাম কি? একটা শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। মেয়েদের হ্যাপ্লয়েড কোষের নাম ডিম্বাণু, আর ছেলেদের হ্যাপ্লয়েড কোষের নাম শুক্রাণু। এগুলো আরেকটা নাম আছে, জনন কোষও বলা হয়। তাহলে হ্যাপ্লয়েড কোষগুলো জনন কোষ নামেও পরিচিত। এখন মানুষের শুক্রাণু দুই ধরনের হতে পারে। যেহেতু মানুষের শুক্রাণুতে কি রয়েছে, একটা হলো এক্স ক্রোমোজোম অথবা আরেকটা ওয়াই ক্রোমোজোম। এ মানে হলো এখানে অটোজোম। তাহলে এক ধরনের শুক্রাণুতে 22টি অটোজোম প্লাস এক্স, মানে এক্স হলো সেক্স ক্রোমোজোম। তাহলে 22 যোগ 1 মোট কয়টা হলো 23। আবার আরেক ধরনের শুক্রাণু 22 অটোজোম আর একটা হলো ওয়াই সেক্স ক্রোমোজোম, 23। তাহলে আমরা বলতে পারি মানুষের শুক্রাণু নামক হ্যাপ্লয়েড কোষে কয়টি ক্রোমোজোম আছে? 23টি। এখানেও 23টি, এখানেও 23টি। তাহলে মানুষের কোষ এন, এন এর মান কত? মানুষের শুক্রাণু বা ডিম্বাণুতে এন এর মান হলো 23। ঠিক আছে, বুঝতে পেরেছ সবাই? তাহলে হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 23 মানুষের শুক্রাণুতে। ঠিক ডিম্বাণুতে কিন্তু 22টি অটোজোম প্লাস একটি এস ক্রোমোজোম। যেহেতু মেয়েদের দেহে সেক্স ক্রোমোজোম দুইটি আছে, এই দুইটি একই ধরনের, এই জন্য মেয়েদের দেহে শুধু একমাত্রই জনন কোষ তৈরি হবে, তার নাম হবে 22A+X। এই ডিম্বাণু, সকল ডিম্বাণুতে এই ফরম্যাটে থাকবে। তাহলে এখানেও 23, ক্রোমোজোম সংখ্যা হলো 23। তাহলে মানুষের হ্যাপ্লয়েড কোষে এক সেট ক্রোমোজোম থাকে। এক সেট ক্রোমোজোম মানে হলো এন, আর এক সেট ক্রোমোজোমে ক্রোমোজোম সংখ্যা থাকবে 23। ওকে, এখন আমরা যাব ডিপ্লয়েড কোষ। তাহলে ডিপ্লয়েড কোষ কাকে বলবো আমরা? ডিপ্লয়েড কোষ হবে যে যেসব কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে সেগুলিকে ডিপ্লয়েড কোষ বলে। উদ্ভিদ ও প্রাণীদেহের সমস্ত স্বাভাবিক দেহকোষ, উদ্ভিদ ও প্রাণীদেহের সমস্ত স্বাভাবিক দেহকোষ অথবা জাইগোট আমরা বলতে পারি। জাইগোট হলো ডিপ্লয়েড। মানে মানুষের ডিপ্লয়েড কোষকে আমরা 2n দ্বারা সূচিত করতে পারি। তাহলে মানুষের ডিপ্লয়েড কোষ হলো কি? জাইগোট, বা আমরা বলতে পারি কি দেহকোষও বলতে পারি, কারণ জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হয়ে দেহকোষ গঠন করে। তাহলে জাইগোটে কিরকম থাকতে পারে? জাইগোটে যে কোষটা আছে সেটা কিন্তু শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলেই তৈরি হয়। তাহলে এখানে আছে 44 অটোজোম প্লাস এক্সএক্স, মানে দুইটাই কিন্তু একই রকম ক্রোমোজোম। এখানে আছে 44 অটোজোম প্লাস এক্স ওয়াই, এখানে হলো দুইটা ভিন্ন ধরনের সেক্স ক্রোমোজোম। তাহলে এটা হলো মেয়েদের, এটা হলো ছেলেদের। তাহলে এখানে মোট ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে? 44 যোগ 2 46। এখানেও তাই, 44 যোগ 46। তাহলে মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46, বা আমরা বলতে পারি যে 23 জোড়া। 23 জোড়া। তাহলে আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড সম্পর্কে আমরা জেনেছি। হ্যাপ্লয়েড মানে কি তাহলে? হ্যাপ্লয়েড মানে হলো এক সেট ক্রোমোজোম থাকবে। মানুষের ক্ষেত্রে এই এক সেট ক্রোমোজোমের ক্রোমোজোম সংখ্যা হলো 23টি।
আর মানুষের ডিপ্লয়েড কোষে আহ, দুই সেট ক্রোমোজোম থাকবে। আমরা সংক্ষেপে বলবো 2n, সংক্ষেপে বলবো 2n, এবং এই 2n এ ক্রোমোজোম সংখ্যা হবে 23 জোড়া অথবা 46টি। সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড? সবাই কি বুঝতে পেরেছো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার। আমি এখন একটা প্রশ্ন করি, দেখি কে অ্যান্সার দিতে পারো। গরুর একটা ডিপ্লয়েড কোষে 60টি ক্রোমোজোম সংখ্যা রয়েছে, 60টি। ঠিক আছে, গরুর একটি ডিপ্লয়েড কোষে 60টি ক্রোমোজোম রয়েছে, তাহলে এর হ্যাপ্লয়েড কোষে কয়টি থাকবে? 30টি। গরুর শুক্রাণু অথবা গরুর ডিম্বাণুতে কয়টি করে থাকবে ক্রোমোজোম সংখ্যা? 30টি করে। 30টি। 30টা। ইয়েস, কারণ 29টা থাকবে অটোজোম আর একটা থাকবে সেক্স ক্রোমোজোম। হ্যাঁ, এই এক্সের ক্রোমোজোমকে আমরা জিনোমও বলতে পারি, এক্সের ক্রোমোজোমকে আমরা জিনোমও বলতে পারি। তাহলে হ্যাপ্লয়েড কোষে তাহলে কয়টা জিনোম আছে? আমি আবার বলছি, এক্সের ক্রোমোজোম সমান একটা জিনোম, তাহলে হ্যাপ্লয়েড কোষে কয়টা জিনোম আছে? একটা কেউ কেউ বলতে পারবা? এক্সের একটা, দুই সেট তাহলে ডিপ্লয়েড কোষে 2 সেট ক্রোমোজোম আছে, তাহলে জিনোম আছে কয়টা? দুইটা। দুইটা। ইয়েস। জি স্যার। আচ্ছা, কোষের আরো একটা ভাগ আছে, সেটা হলো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে একটা হলো দেহকোষ আর একটা হলো জনন কোষ। যে সমস্ত কোষ জীবের দেহ গঠনে অংশ নেয় তাকে দেহকোষ বলে। জনন কোষ, যে সমস্ত কোষ জীবের জনন কার্য তথা নতুন বংশধর সৃষ্টিতে অংশ নেয় তাকে জনন কোষ বলে, যেমন শুক্রাণু ও ডিম্বাণু। হ্যাঁ, আমরা মানুষের উদাহরণই টানি, মানুষের তাহলে দেহকোষ যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু দেহকোষ হয়, কিন্তু জনন কোষ একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর তার জনন কোষ তৈরি হবে। সেই পার হওয়ার সময়টা হলো অ্যাডোলসেন্ট পিরিয়ড, বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল যখন হয় সাধারণত 12 থেকে 18 বছরের মধ্যে, এর মধ্যে ছেলেদের এবং মেয়েদের শারীরিক পরিবর্তন হয়, তখন কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু উৎপন্ন হবে, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু উৎপন্ন হবে। এই অ্যাডোলসেন্ট পিরিয়ডের আগ পর্যন্ত মানুষের সমস্ত কোষই কিন্তু দেহকোষ। আচ্ছা, এখানে আমরা আসি, আমরা পরবর্তী ক্লাসগুলোতে কোষ প্রাচীর সম্পর্কে জানবো, এই জন্য কোষ প্রাচীর সম্পর্কে একটু জেনে নিই। উদ্ভিদ কোষের চারিদিকে অবস্থিত সেলুলোজ নির্মিত দৃঢ় ও জড় প্রাচীর, যা প্রোটোপ্লাজমকে আবৃত করে রাখে এবং কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে, বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করে, তাকে কোষ প্রাচীর বলে। আমরা একটা কোষের আউটলাইন জানি, এটা একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু সবাই নেক্সট ক্লাসে আমি এরকম একটা ছবি আঁকছি, নেক্সট এরকম একটা ছবি এঁকে আমাকে দেখাবা গ্রুপে। তাহলে এটা হলো কোপ মাইটোকন্ড্রিয়ান। মাইটোকন্ড্রিয়ান এখানে যখন আমরা একটা চিহ্নিত করব তখন আমরা এখানে মাইটোকন্ড্রিয়ন বলবো। আর মাইটোকন্ড্রিয়া কখন বলবো? যখন একের অধিক দুইটা মাইটোকন্ড্রিয়া যদি আমরা বলি, মানে চিহ্নিত করি, তখন আমরা বলবো মাইটোকন্ড্রিয়া। যেহেতু আমি একটা এখানে দেখাচ্ছি, এই জন্য আমরা বলবো মাইটোকন্ড্রিয়ন। এখানে মাইটোকন্ড্রিয়া হবে না, ড্রিয়ন হলো এক বচন আর ড্রিয়া হলো বহু বচন। হ্যাঁ, তোমরা আরেকটা জিনিস শিখে রাখতে পারো, সেটা হলো নামের শেষে যদি আম হয়, আম উচ্চারণটা যদি আম হয় তাহলে সাধারণত এক বচন হয়, আর লাস্টে যদি আ হয়, হ্যাঁ, তাহলে সেটা হবে বহু বচন। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আন্তঃকোষীয় ফাঁক, এই যে এটা আন্তঃকোষীয় ফাঁক, রাইবোজোম, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম, এটা হলো নিউক্লিয়াসের সব অংশ, নিউক্লিওলাস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো সবগুলো মিলে নিউক্লিয়াস। এই যে আমরা বলেছিলাম সুগঠিত নিউক্লিয়াস, দিস ইজ সুগঠিত নিউক্লিয়াস। সাইটোসোল,
সাইটোসোল জিনিসটা কি আমরা পরে জানবো। এটা হলো গোলগি বডি, পিনোসাইটিক ফোস্কা, কোষ গহ্বর, লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইক্রোটিবিউলস, প্লাজমা মেমব্রেন। এখানে আসলে সব ধরনের কোষীয় অঙ্গাণুর নাম এখানে দেওয়া হয়নি, হ্যাঁ, যেগুলো উল্লেখযোগ্য সেগুলো এখানে দেওয়া হয়েছে। এটা একটা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটা উদ্ভিদ কোষের গঠন। আমরা একটা উদ্ভিদ কোষে কি কি জিনিস আছে সেটা আরো একটু পরিষ্কার জেনে নিই। উদ্ভিদ কোষকে আমরা দুইটা অংশে ভাগ করেছি, একটা জড় বস্তু আর একটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হলো সজীব বস্তু। জড় বস্তু, হ্যাঁ, জড় বস্তু হলো দুইটি অংশে ভাগ করা হয়েছে, একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীরের ডিটেলস আমরা পরে জেনে নিব। কোষস্থ নির্জীব বস্তুকে আবার তিনটা অংশে ভাগ করা হয়েছে, সঞ্চিত পদার্থ, মিশ্রিত পদার্থ, বর্জ্য পদার্থ। উদ্ভিদের সঞ্চিত পদার্থ কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তোমরা কি বলতে পারবা উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থের নাম কি? উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থের মেন সঞ্চিত পদার্থের নাম কি? যদিও আমরা এখানে বলছি কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড, মেনটার নাম কি? কোষরস। না, উদ্ভিদ কোষের প্রধান সঞ্চিত পদার্থের নাম কি? প্রধান প্রাণী কোষের কারো জানা আছে? কেউ পারবা? উদ্ভিদ কোষের প্রধান সঞ্চিত পদার্থের নাম আমি বলে স্যার দিচ্ছি। লিপিড ও প্রোটিন। না, এখানে তিনটা নাম দেওয়া আছে, ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, কিন্তু উদ্ভিদ কোষের প্রধান সঞ্চিত পদার্থের নাম হলো স্টার্চ। স্টার্চ হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে। কোষের কোষের প্রধান সঞ্চিত পদার্থ কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটের মধ্যে স্টার্চটা হলো উদ্ভিদ কোষের সঞ্চিত পদার্থ, এটা বেশি পরিমাণে থাকে। মিশ্রিত পদার্থ হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। নেকটার হলো ফুলের এক ধরনের রস। বর্জ্য পদার্থ রেজিন, ট্যানিন, গাম, আঠা, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল, খনিজ পদার্থ। এবার আসছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা তিনটা অংশে ভাগ করেছি, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষঝিল্লি কিন্তু সজীব পদার্থ, হ্যাঁ। সাইটোপ্লাজমকে দুটো অংশে ভাগ করেছি, কোষীয় অঙ্গাণু আর এটা হলো সাইটোমাত্রিকা, সাইটোসোল যেটাকে আমরা বলতেছি, বা সাইটোমাত্রিকা। আর এটা হলো কোষীয় অঙ্গাণু। বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুর নাম এখানে দেওয়া হয়েছে: প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, গোলজি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, সাইটোস্কেলেটন, পারক্সিজোম, গ্লাইওক্সিজোম, কোষ গহ্বর। আর এখানে নিউক্লিয়াসের চারটা অংশের নাম এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে যে কোষীয় অঙ্গাণু, এই কোষীয় অঙ্গাণু জিনিসটা সম্পর্কিত আইডিয়া দিয়ে দিই। কোষের সাইটোপ্লাজমস্থ মানে সাইটোপ্লাজমের ভিতরে কোষের সাইটোপ্লাজমস্থ নির্দিষ্ট আকার, সজীব, নির্দিষ্ট কাজ বিশিষ্ট অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে। তাহলে কোষের সাইটোপ্লাজমে থাকতে হবে, নির্দিষ্ট আকার হতে হবে, মানে নির্দিষ্ট আকৃতি থাকতে হবে, সজীব হতে হবে, নির্দিষ্ট কাজ, তার একটা নির্দিষ্ট কাজ থাকবে। এই ধরনের অঙ্গাণুকে আমরা বলবো কোষীয় অঙ্গাণু। ঝিল্লির উপর নির্ভর করে কোষীয় অঙ্গাণুকে দুই ভাগে ভাগ করা হয়, হ্যাঁ। একটা হলো ঝিল্লিযুক্ত, আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন। এখানে আমরা অনেকগুলো অঙ্গাণু এখানে আমরা দেখছি, কিন্তু আমাদের এই অঙ্গাণুগুলো কোনটা ঝিল্লিযুক্ত আর কোনটা ঝিল্লিবিহীন এটা মনে রাখা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। তা আমি একটা ছন্দ বানিয়েছি। ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু মনে রাখার যে ছন্দটি, সেই ছন্দটি হলো: মেয়েটি এবার ভালো ভালো গয়না লকেট পেল। তাহলে এই সেন্টেন্সটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা সহজেই এই ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু কি কি আছে মনে রাখতে পারবো। মেয়েটির এম মানে হলো মাইটোকন্ড্রিয়া, ই মানে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভি মানে হলো ভ্যাকুওল মানে কোষ গহ্বর, হ্যাঁ। ভালোর ভি হলো ভেসিকল মানে ছোট রসপূর্ণ গহ্বর। গয়না, জি ফর গোলজি বডিস, বা আরেকটা আছে গ্লাইঅক্সিজোম। জি দিয়ে দুটাই হতে পারে,
গোলজি বডিস এবং গ্লাইঅক্সিজোম। গোলজি বডিস এবং গ্লাইঅক্সিজোম দুইটা আলাদা আলাদা অঙ্গাণু। হ্যাঁ, এখানে ই না দিয়ে অ্যান্ড দিলে বেশি ভালো হয়। গোলজি বডিস এন্ড গ্লাইঅক্সিজোম। লকেট, লকেটের এল ফর লাইসোজোম। পেলো প্লাস্টিড পারক্সিজোম, এখানেও ঠিক তাই, এখানেও অ্যান্ড। তাহলে পেলোর পি হলো প্লাস্টিড পারক্সিজোম। তাহলে আমাদের যদি এই ছন্দটা মনে থাকে তাহলে আমরা কখনোই ভুলবো না যে ঝিল্লিযুক্ত কোষাঙ্গাণু গুলো কি কি আছে। ঠিক একই রকম ভাবে আমরা এখন ঝিল্লিবিহীন কোষাঙ্গাণু মনে রাখার চেষ্টা করব। ঝিল্লিবিহীন কোষাঙ্গাণু গুলোর নাম কি? মেয়েটি মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো, তাহলে এম ফর মাইক্রোটিবিউলস, আবার এম ফর মাইক্রোফিলামেন্টস, রাজ্য আর ফর রাইবোজোম, পে পি ফর প্রোটিয়াজোম, ইবাদত, ইবাদত মানে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আই, আর করলো সি হলো সেন্ট্রিওল। তাহলে আমরা এইভাবে ঝিল্লিবিহীন কোষাঙ্গাণুর ছন্দ মনে রাখবো। তাহলে এই দুটো ছন্দ মনে রাখলে আমাদের ইনশাল্লাহ কখনোই ভুল হবে না যে কোন অঙ্গাণুগুলো ঝিল্লিযুক্ত আর কোন অঙ্গাণুগুলো ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা আছে। আর ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে 6টা। তাহলে 9 আর 6 15টা। আর এই অঙ্গাণুগুলো আমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা যখন একটা উদ্ভিদ কোষের ছবি আঁকবো আমাদের লেবেলিং করতেও সুবিধা হবে। হ্যাঁ, কারণ আমরা মোটামুটি অঙ্গাণুগুলোকে তো চিনি, তাই না? আর ওদিকে নিউক্লিয়াসের ছবিটা আমরা আঁকতে পারি, তাহলে নিউক্লিয়াসের লেভেলিং গুলো আমাদের জানা আছে। আর বাইরে শুধু কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, হ্যাঁ, এগুলো একটু লেভেলিং করে দিলে আমরা একটা কোষের ছবিও আঁকতে পারবো। আচ্ছা, আরেকটা আমরা বেসিক নলেজ দিচ্ছি, সেটা হলো তোমরা হয়তো জেনে কেউ কেউ জানো, উদ্ভিদবিদ্যার জনকের নাম কি? থিওফ্রাস্টাস। প্রাণীবিদ্যার জনকের নাম হলো অ্যারিস্টটল। জীববিদ্যার জনক অ্যারিস্টটল। সেরিমিনাসের জনক ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। বংশ গতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল। জীব ও জড়ের যোগসূত্র ভাইরাস। উদ্ভিদ ও প্রাণীর যোগসূত্র ইউগ্লেনা। হ্যাঁ, তাহলে এখানে হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জীব ও জড়ের যোগসূত্র ভাইরাস। ভাইরাসকে কি বলা হয়? যে আমরা যেহেতু এখন বর্তমানে একটা মহামারীর মধ্যে আছি, আমাদের বর্তমানে করোনা ভাইরাস, হ্যাঁ, তাহলে এটা একটা জীব ও জড়ের যোগসূত্র। এটা কিভাবে আমরা বুঝতে পারবো? কারণ এই ভাইরাসটা, হ্যাঁ, কিন্তু এটা বাইরে আহ বাতাসে থাকতে পারে, মাটিতে থাকতে পারে, বা কোনো বস্তুর সাথে লেগে থাকতে পারে। সেটা কিন্তু সে তখন তার কিন্তু একটা জড় পদার্থ। কিন্তু এই ভাইরাস যখনই আমাদের দেহে প্রবেশ করতেছে, আমাদের দেহে যখন প্রবেশ করতেছে তখন সে তার জীবীয় সত্তা ফিরে পাচ্ছে। হ্যাঁ, আমাদের দেহের মধ্যে ঢুকে, হ্যাঁ, আমাদের দেহের যে মেকানিজম আছে সেখানে কোষের মধ্যে আক্রান্ত করে সে তার সংখ্যা বৃদ্ধি ঘটায়। হ্যাঁ, তখন তার জীবীয় সত্তা ফিরে পায়। এই জন্য একে বলা হচ্ছে জীব ও জড়ের যোগসূত্র ভাইরাস। আরেকটা আমরা বলতেছি উদ্ভিদ ও প্রাণীর যোগসূত্র ইউগ্লেনা। তো ইউগ্লেনা একটা এককোষী জীব। এই জীবটা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এই জীবটার ক্ষেত্রে একটা ফ্লাজেলা আছে। ফ্লাজেলা, ফ্লাজেলা মানে একটা সুতার মতো একটা আকৃতি। এই ফ্লাজেলা, এই সুতার মতো আকৃতি থাকার কারণে, হ্যাঁ, এবং এই ফ্লাজেলাটা সাধারণত এদের চলনে সাহায্য করে। হ্যাঁ, এই কারণে প্রাণীবিজ্ঞানীরা মনে করেন যে এই ফ্লাজেলা সাহায্যে এরা চলাচল করতে পারে। এই কারণে প্রাণীবিজ্ঞানীরা এই ইউগ্লেনাকে প্রাণী হিসেবে আইডেন্টিফাই করেন। কিন্তু উদ্ভিদ বিজ্ঞানীরা বলেন ইউগ্লেনের মধ্যে কিন্তু এক ধরনের রঞ্জক আছে, সেই রঞ্জকটার নাম হলো ক্রোম্যাটোফোর। রঞ্জকটার নাম কি? ক্রোম্যাটোফোর। আর এই রঞ্জক পদার্থ থাকার কারণে এরা সাধারণত সূর্যালোক শোষণ করে, আর শোষণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এই জন্য উদ্ভিদ বিজ্ঞানীরা একে উদ্ভিদ হিসেবে শনাক্ত করেছেন। হ্যাঁ, এই কারণে এই উদ্ভিদ এবং প্রাণী দুটো বৈশিষ্ট্য থাকার কারণে ইউগ্লেনাকে বলা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী যোগসূত্র।
আচ্ছা, তোমাদের এখন আমি কিছু একটা জানি, তোমরা কি কোর্স দেখেছো? বাস্তবে কি কোর্স দেখেছো কেউ? কেউ বলতে পারবা বাস্তবে কেউ কোর্স দেখেছো? না খালি চোখে কেউ কোর্স দেখেছো? স্যার। একটু জোরে বলো। খালি চোখে কেউ কোর্স দেখেছো? না স্যার। কেউ দেখো নাই? না স্যার। শিওর? তাহলে তোমরা কেউই কোর্স দেখো নাই? তোমরা কিন্তু তোমরা এবং আমি সবাই কিন্তু একটা কোর্স খাই। সকালে সাধারণত নাস্তাতে একটা কোর্স খাই আমরা। এবার কি মনে আসছে? মুরগির ডিম। হ্যাঁ, মুরগির ডিমটা হলো একটা কোষ। ঠিক আছে, মুরগির ডিমটা কি ধরনের কোষ? কেউ বলতে পারবা? মুরগির ডিম কি ধরনের কোষ? হ্যাপ্লয়েড কোষ না ডিপ্লয়েড কোষ? কেউ বলতে পারবা? স্যার হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। মুরগির ডিম হ্যাপ্লয়েড কোষ না ডিপ্লয়েড কোষ? স্যার হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। আচ্ছা, মুরগি যখন তা দেয় তখন কি মুরগি ডিম ফুটে বাচ্চা বের হয়? হ্যাঁ। মুরগির মুরগির ডিম মুরগির ডিমে যখন তা দেওয়া হয়, মুরগির ডিম থেকে বাচ্চা বের হয়। তাহলে মুরগির ডিম কি হ্যাপ্লয়েড কোষ হবে না ডিপ্লয়েড কোষ হবে? স্যার ডিপ্লয়েড। ডিপ্লয়েড হবে। অবশ্যই ডিপ্লয়েড হবে। হ্যাঁ, যে সমস্ত প্রাণীর ডিম থেকে বাচ্চা বের হবে সেগুলো সবই কিন্তু ডিপ্লয়েড কোষ। যেমন কুমিরের ডিম, সাপের ডিম, কচ্ছপের ডিম। ঠিক আছে, এগুলো কিন্তু সবই ডিপ্লয়েড কোষ। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো দেখা গেল যে এগুলো থেকে পরে বাচ্চা ফুটে বের হয়। তো তোমাদের আজকে যে ক্লাসটা নিলাম, তোমাদের ক্লাসটা কেমন মনে হলো একটু জানাবা। তাহলে আমরা আরো একটু আপডেট করতে পারবো যে এইভাবে নিলে ঠিক আছে কিনা, না আরো অন্যভাবে নিলে তোমাদের সুবিধা, সেটা আমাকে জানাবা। হ্যাঁ, দেখা গেলো যে ফেসবুক যে লাইভে ওটা নিলে ভালো হয়, না আমি যেভাবে আজকে ক্লাস নিলাম এটা নিলে ভালো হয়? আমার যারা বর্তমান সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছে তাদের কিন্তু এইভাবেই ক্লাস নিই আমরা। হ্যাঁ, তারাও কোচিং এর সাথে সংশ্লিষ্ট আছে, এইভাবে ক্লাস নিই। তোমাদের যে কোনো ধরনের অসুবিধা হলে আমাকে জানাবা যে স্যার এইভাবে নিলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, কোনো রকম সংকোচ করবো না, আর সংকোচ করলেই তোমরা শিখতে পারবো না। বুঝছো? জি স্যার। আর তোমাদের যে ইমেল অ্যাড্রেস গুলো আছে সেই ইমেল অ্যাড্রেস গুলো গ্রুপে দিয়ে দিও। আমি পিডিএফ ফাইল আকারে, এই যে আছে যে লেকচারটা, এই পিডিএফ ফাইল আকারে পাঠিয়ে দিব ইমেলে, তাহলে তোমাদের জন্য সেটা সুবিধা হবে। ওকে স্যার। আর তোমাদের নেক্সট ক্লাস আমি বলেছিলাম যে বুধবারে নিব। তো বুধবারে দু একজনের অসুবিধা থাকার কারণে ওটা বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় নেওয়া হবে। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ করছি। আর খোদা হাফেজ। আর বেশি সময় নাই, 4 মিনিট মতো সময় আছে। একটু আগে শেষ করে দিলাম। আর যেহেতু জি স্যার। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।